আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি, আর সেই কাটমানি ফেরানোর জন্য পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। দেখুন আগে সেই মাইকিংটা একটু আপনাদের শোনাই, তারপর আসছি বাকিটা বলবো। আপনাদের ঘরের টাকা পাইয়ে দেওয়ার জন্য আমাদের গোপালপুর তৃণমূল কংগ্রেস তার জন্য দায়বদ্ধ থাকবে। এ ঘোষণা থাকে যে আগামী দিনে যে ডাব্লিউবির টাকা যাদের আসবে তারা যেন কোন প্রকারে কাউকে একটি টাকা না দেয়। এ ঘোষণা থাকে যে যারা ঘর পাইয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে টাকা নিয়েছিল তারা দরখাস্ত করবেন। আপনাদের টাকা পাইয়ে দেওয়ার জন্য গোপালপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস দায়বদ্ধ থাকবে। যে সকল ব্যক্তি আর কাটমানি ফেরাতে মাইকিং এর এই যে ভিডিও, এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই ভিডিও তো ভাইরাল ইতিমধ্যে, কিন্তু পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একটু ক্লিয়ার করে জানতে চাইবো যে এই পঞ্চায়েত সদস্য আসলে কোন দলের, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে? দেখো, হাড়োয়া বিধানসভার গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 272 নম্বর 71 নম্বর বুথ, অর্থাৎ যিনি পঞ্চায়েত সদস্য তিনিও তৃণমূল কংগ্রেসের শাসক দলের, এবং যে পঞ্চায়েত সেটিও কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের। কিন্তু এখানেই প্রশ্ন, কেন মাইকিং করা হচ্ছে? পঞ্চায়েত সদস্য নিদান দিয়েছিল যে যারা বাংলার বাড়ি পাবেন সবাইকে 5, 10, 20 হাজার টাকা করে কাটমানি নিতে হবে, এবং সেই কাটমানির টাকা তিনি নিয়েও নিয়েছেন। যারা প্রথম কিস্তির টাকা দিয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন। যারা প্রথম কিস্তির টাকার জন্য যে দাবি করা হয়েছিল সেই টাকা দেননি, দ্বিতীয় কিস্তির টাকা তাদেরকে দেওয়া হয়নি। এরকম ভুরি ভুরি অভিযোগ, প্রায় 100-র বেশি অভিযোগকারী উপভোক্তা তারা অভিযোগ করেছেন। কিন্তু এখানেই পঞ্চায়েত জানার পরেই পঞ্চায়েত এলাকায় মাইকিং করছেন, এবং সেই অডিও ভাইরাল। পঞ্চায়েতের স্পষ্ট দাবি, যারা টাকা দিয়েছেন তারা পঞ্চায়েতের কাছে লিখিত অভিযোগ করুন, সেই টাকা ফেরতের ব্যবস্থা করবে পঞ্চায়েত। যদি না দেয় তার পুরো দায়ভার নেবে পঞ্চায়েত নিজের টাকা থেকে সেই টাকা। দেখি যে 100-রও বেশি এরকম রয়েছে বলে তুমি বলছো, যেমনটা একটু দেখি যে এরকম 1-2 জন যারা আসলেই টাকা দিয়েছেন তাদের কি অভিযোগ? 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে। কি নাম? শাহজাহান বিশ্বাস। কি বললো? যে বললো 10,000 টাকা করে দিতে হবে, যে টাকা দেয়নি তার 100টা দিচ্ছিল না, এবার আমরা দিয়েছি বলে আমাদের 100টা দিয়েছে। নিয়েছে নাকি? হ্যাঁ, টাকা নিয়েছে। কিসের জন্য? ঘরের জন্য। কি বললো? বলতে ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সই টই দেবো না, এইরকম কথা বলছে। টাকা না দিলে ঘর দেবে না বললো? কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি ঘর প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? সাধারণ বিশ্বাস, মেম্বার। আবারও একটু জিয়াউলের কাছেই যাব। জিয়াউল, বক্তব্য তো শুনলাম, কিন্তু যার বিরুদ্ধেই অভিযোগ উঠে আসছে এই পঞ্চায়েত সদস্য, তার কি বক্তব্য? তিনি কি বলছেন এ বিষয়ে, এই অভিযোগের ভিত্তিতে? একদম, দেখো, যেহেতু এই অডিও ভাইরাল হয়েছে, মাইকিং করছে পঞ্চায়েতের পক্ষ থেকে, টাকা ফেরতের জন্য বলা হচ্ছে, কিন্তু এই পঞ্চায়েত সদস্য শাহজাহান বিশ্বাসের স্পষ্ট দাবি তিনি চক্রান্তের শিকার। এর সঙ্গে দলের বেশ কয়েকজন নেতাকর্মীরা যুক্ত রয়েছে, এবং আইএসএফ এর সরাসরি দোষারোপ করছেন তারাই নাকি ইচ্ছাকৃতভাবে দলকে কালিমালিপ্ত করার জন্য এবং পঞ্চায়েত সদস্যকে কালিমালিপ্ত করার জন্য এটা নাকি চক্রান্ত করে এই মাইকিং করা হচ্ছে। ফলে তিনি কোনো পাত্তা দিতে চাননি, কিন্তু এলাকায় এই নিয়ে একটা শোরগোল পড়ে গেছে। তার কারণ প্রচুর মানুষ কিন্তু তার ইতিমধ্যে পঞ্চায়েতে আসছেন, যাদের কাছ থেকে কাটমানির টাকা নেওয়া হয়েছে তারা আবেদন করছেন, এবং যেহেতু পঞ্চায়েত স্পষ্ট করে দিয়েছেন যারা আবেদন করবেন তাদের টাকা ফেরত দিতে বাধ্য থাকবে পঞ্চায়েত। ফলে পঞ্চায়েত এটা নিয়ে মাইকিং করছেন এবং সেই টাকা বাধ্য ফেরত দেবেন। ফলে সেখানে একটা মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হচ্ছে, কারণ টাকা দিয়ে যদি টাকা ফেরত পাওয়া যায়, তার কারণ এর আগে কখনো টাকা ফেরত পাওয়া যায়নি, কিন্তু পঞ্চায়েত টাকা ফেরতের আশ্বস্ত করছেন, অভিযোগ করলেই টাকা ফেরত দেবেন। ফলে তিনি যে অভিযোগ অস্বীকার করবেন এটাই বলা বাহুল্য, তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করছেন এবং বলছেন যে দলের একটা অংশ সঙ্গে আইএসএফ নেতাকর্মীদের সঙ্গে যুক্ত। অভিযোগ অস্বীকার করছে পঞ্চায়েত সদস্য, আইএসএফ এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত সদস্যের, আর অভিযোগ অস্বীকার আইএসএফ এর। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, একটু চক্রান্তের শিকার হচ্ছে, কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে বিভিন্ন কায়দায় একটা এডিশন ওরা নিল। হ্যাঁ, ওই বিরোধী দলের লোকজনেরা করছে। এখন বিরোধী মানে
আইএসএফ সব তো যৌথ মিলে চলছে, ওরাই করছে এটা। টাকার কোনো লেনদেনের জায়গা নেই, তো সেই জায়গায় পঞ্চায়েত থেকে কে কাকে টাকাটা ফেরত করবে? এর আগেও আপনারা দেখেছেন হারোয়া ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুকুরিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে 10,000, 20,000, 5,000 যেমন পেরেছে টাকা নিয়েছে। কিসের জন্য? আবাস যোজনার ঘর আসবে তার নাম করে। সেই টাকাগুলো চাওয়া হচ্ছে, তাদেরকে উল্টো রিয়াকশন করছে, মারছে। আইএসএফ এর সঙ্গে কোনো রকমভাবে জড়িত নয়। ওখানে যে অঞ্চল সভাপতি আছে এবং উপপ্রধান যে আছে, এদের দুটো লবি আছে। এরা সারাক্ষণ এদের কাজ হচ্ছে মারপিট করে। কিন্তু এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে, অবশ্যই আইএসএফ প্রতিবাদ করবে। আর এবার নজর রাখবো বীরভূমের দিকে। কেন নজর রাখবো? তার কারণ বীরভূমে বালি পাচার হয়ে যাচ্ছে। অজয় নদ থেকে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ। বীরভূম জুড়ে বালি মাফিয়ার দৌরাত্ম্য, এই অভিযোগই উঠে আসছে। বর্ধমান বীরভূম সীমানাতেই তো এই অজয় নদ, আর সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগিয়েই কি বালি পাচার হচ্ছে? নানা প্রশ্ন উঠে আসছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে? ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, ইসলামপুর, বোলপুর, নানুর বিভিন্ন প্রান্তে মানে বীরভূম জুড়ে এই বালি মাফিয়ার দৌরাত্ম্য, কাদের বিরুদ্ধে এই অভিযোগ? কতদিন ধরে এই কাজ চলছে? তার কারণ এই কাজ তো একদিন দুদিনের নয়। দেখো, একদমই যেটা বলে রাখবো, বীরভূম থেকে শুরু করলে, বীরভূমের যে ইলামবাজার থানা এলাকা রয়েছে, সেই থানা এলাকা থেকে শুরু করলে একদম নানুর পর্যন্ত যে অজয় নদ বিস্তৃত রয়েছে এবং দুই জেলাকে বিভক্ত করেছে, সেই পার ধরে গেলে দেখা যাবে যে একাধিক অসহ্য কিন্তু এই সমস্ত ঘাট চলছে। এই যে সমস্ত ঘাটগুলি চলছে, এই সমস্ত ঘাটগুলি কিন্তু সরকারের কাছ থেকে তারা ইজারা নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকারের যে খাতা, সেখানে কিন্তু একদম লেখা রয়েছে যে নদী বক্ষে কোনোভাবেই নৌকা বা সাকসেন মেশিন নামানো যাবে না। তা সত্ত্বেও তারা সেটা নামিয়ে, যেখানে বলা হচ্ছে যখন তাদেরকে ইজারা দেওয়া হয় বা লিজ দেওয়া হয়, যখন বলা হয় যে 9.5 ফুট মাত্র তারা খাল করতে পারবে, সেখানে 70 থেকে 100 ফুট অর্থাৎ ওই মেশিন দিয়ে, সাকসেন মেশিন দিয়ে খাল করে তারা বালি তুলে নিচ্ছে। আর বিভিন্ন জায়গাতে সেই বালি দুই দিক থেকে, অর্থাৎ একদিকে বর্ধমান, একদিকে বীরভূম, দুই দিক থেকে কিন্তু তারা বালি বিভিন্ন জায়গায় তারা পাচার করে দিচ্ছে। বিশেষ করে এই বালি পাচারের ক্ষেত্রে যুক্ত রয়েছে দুই জেলার বালি মাফিয়ারা, এবং তারা কিন্তু অত্যন্ত সন্তর্পণে এই কাজ করছে। বারবার গ্রামবাসীরা, অর্থাৎ দুই জেলারই গ্রামবাসীরা কিন্তু অভিযোগ জানিয়েছে, তা সত্ত্বেও কোনো কাজ হয়নি। বিশেষ করে আউশ গ্রামের যে গ্রামবাসীরা রয়েছে, তারা কিন্তু লিখিত আকারে জেলা শাসককে অভিযোগ জানিয়েছেন, তারপরেও কোনো কাজ হয়নি, তারা এমনটাই কিন্তু জানাচ্ছে। কিভাবে এই কাজ চলছে, দিনের আলোতে চলছে, একেবারে দিনের আলোয় কিভাবে এই কাজ চলছে, কি অভিযোগ গ্রামবাসীদের? দেখি ইন্দ্রজিৎ। এসপি সাহেবের কাছে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে, এডিএম, ডিএল অ্যান্ড এলআরও, 3টে দপ্তরে অভিযোগ জানিয়েছি। যেভাবে বালি চুরি ডাকাতি করে তোলা হচ্ছে, তাতে আমাদের পরিবেশ খারাপ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সরকারি রাজস্বের ক্ষতি। বন্যাতে তো আমাদের এখানে ভয় থাকে প্রচুর। বন্যাতে মানুষ তো সব নদীর বাঁধে উঠে যায়, বা এখানে যারা বসবাস করে তারা এলাকাতে থাকে না। যারা বেআইনিভাবে বালি উত্তোলন করছে, যারা বেআইনিভাবে বালি চুরি করছে, তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নেয়, আমরা এটুকু চাইছি। আর অবৈধ বালি খাদানে প্রশাসনের কড়া পদক্ষেপ। আজ ঠিক কি নির্দেশ দেওয়া হচ্ছে? এই অবৈধ বালি খাদান বরদাস্ত করা হবে না, প্রশাসনের তরফ থেকে কি নির্দেশ? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয়, জেলা শাসকদের বৈঠকে মুখ্য সচিব আজ কি বার্তা দিলেন? দেখো, রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল স্পষ্ট নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের যে কোনোভাবেই অবৈধ বালি খাদান বরদাস্ত করা হবে না এবং অবৈধ বালি খাদান রুখতে জেলায় জেলায় অভিযান চালাতে হবে। গতকালকের বৈঠকে মুখ্য সচিব স্পষ্ট নির্দেশ দিয়েছেন জেলা শাসকদের যে প্রয়োজনীয় ভূমি সংস্কার দপ্তর এবং জেলা শাসকদের অভিযান চালাতে হবে, পুলিশকেও আরো সক্রিয় হতে হবে। জেলা শাসকদের এটা নিশ্চিত করতে হবে কোনো রকম ভাবে যাতে অবৈধ বালি খাদান না চলে, এবং এটা নিশ্চিত করতেই হবে জেলা শাসকদের। গতকালকে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পাল। বেশ।
আর এসআইআর চালু হতেই একে একে দেশ ছাড়তে শুরু করেছেন বাংলাদেশিরা। সীমান্ত পারে আজও বাংলাদেশিদের ভিড় নজরে আসছে। বিগত দিনগুলোতেও তাই ছবি দেখা যাচ্ছিল। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই ভারত ছাড়ছেন বাংলাদেশিরা। আজও সীমান্তে জড়ো শতাধিক বাংলাদেশি। স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড়। কেউ মানছেন নদী সাঁতরে অনুপ্রবেশ, কেউ বলছেন দালাল ধরে ঘোজাডাঙ্গা হয়ে অনুপ্রবেশ। অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস, বছরের পর বছর ভারতে শ্রমিক পরিচারিকার কাজ। এসআইআর চালু হতেই দেশে ফেরার মরিয়া চেষ্টা। পরিবার নিয়ে সীমান্তে অপেক্ষা বাংলাদেশিদের। আমরা খাল সাঁতার দিয়ে এসেছিলাম, বুঝলেন। আমাদের সঙ্গে 4-5 জন ছিল। এই মহিলা ফ্যামিলি ট্যামিলি সব ওইভাবে এসেছিলাম। ছিলাম হলো আপনার হাওড়া। আমার এখানে কোনো ডকুমেন্টস নেই। কি করে থাকলেন ডকুমেন্ট ছাড়া? ডকুমেন্টস ছাড়া থাকলাম, ওই ক্যাশারের কাজ করতাম, তো মহিলার কাজ করতাম আর কি। এইভাবে চলেছে এই 2 বছর। চেষ্টা করেনি ডকুমেন্টস করার? না, করেছে, অনেক লোক বলেছে, আমরা করিনি। কেন করিনি? আমরা তো অনুপ্রবেশকারী। আমরা তো দেশ হলো বাংলাদেশ। আমাদের হলো খুলনা জেলা কয়রা থানা, গোলখালি গ্রাম। এসছি, ওখানে আয় রোজগার ছিল না, একটা ঘর করে একটা ঝুপড়ি পানার মতো করেছিলাম। কি করবো? এখন চলে যাচ্ছি যে এখানে এসআইআর চালু হয়েছে, এখানে বাংলাদেশি রাখবে না অনুপ্রবেশকারী, তাহলে আমরা কেন তাদের বড় কথা শুনবো? আমাদের স্বেচ্ছায় আমরা চলে যাব। এই সীমান্ত দিয়ে যেতে পারবেন, এটা আপনাদের কে বলবে? এখানে অনেক লোক আসছে, শুনছি, তাই আমরা এসছি।